সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন। আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবে, পদার্থের শ্রেণীবিভাগ করতে পারবে, ক্ষুদ্রতম কণার মতবাদ সম্পর্কে জানতে পারবে, অণু ও পরমাণু কী তা জানতে পারবে, মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে জানতে পারবে এবং প্রতীক সম্পর্কে জানতে পারবে। পদার্থের গঠন দেখো, আমরা প্রত্যেক জীবনে বিভিন্ন ক্ষেত্রে যেমন বায়ু, পানি, খাদ্যদ্রব্য, তারপরে হচ্ছে আমাদের যেমন বিভিন্ন ধাতব পদার্থ, বই, পুস্তক, চক ইত্যাদি নানা জিনিস আমরা ব্যবহার করি। এদের মধ্যে কোনোটি মৌলিক পদার্থ, আবার কোনোটি যৌগিক পদার্থ, আবার কোনোটি মিশ্র পদার্থ। এসব পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ রয়েছে। তোমরা জানো যে এই পৃথিবীতে যে এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থের সন্ধান পাওয়া গিয়েছে। তা এই মৌলিক পদার্থগুলো বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে। যে সমস্ত দ্রব্য সামগ্রী বা যৌগগুলো আমরা সচরাচর সব জায়গায় ব্যবহার করি। তো আজকে আমরা দেখব কিভাবে এই যৌগগুলো তোমার আছে বা গঠিত হয়, আমরা এর সম্পর্কে ধারণা নেব। দেখো, তাহলে আমরা কোনো পদার্থ, এই পদার্থে কি আছে? অণু আছে, অণুতে আছে পরমাণু। তাহলে পরমাণুর ভিতরে কি আছে আমরা একটু দেখো জানার চেষ্টা করি। দেখো, যে কোনো পদার্থকে আমরা যদি ভাঙি তাহলে কি আমরা কি পাবো? অণু পাবো, সেই পদার্থের অণু পাবো। এই অণুকে ভাঙলে পাবো পরমাণু। আর যদি আমরা পরমাণুকে আমরা ভাঙতে যাই তাহলে দেখো, পরমাণুর কেন্দ্রে আছে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমি নিউক্লিয়াস একটু বড় করে দেখালাম। দেখো নিউক্লিয়াস এবং বাইরের শক্তি স্তরে ইলেকট্রন। দেখো, কোন পরমাণুর নিউক্লিয়াসে আছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন। বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন। এই প্রোটন হচ্ছে প্লাস চার্জ যুক্ত, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল। তাহলে প্রোটন হচ্ছে প্লাস চার্জ যুক্ত, নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ নিরপেক্ষ, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জধর্মী কণিকা। তাহলে এই বিভিন্ন পদার্থের পরমাণুতে এরকম সেই পরমাণুগুলোর গঠন ভিন্ন ভিন্ন। তাহলে কোনো একটা পরমাণুর নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে তার প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা, হ্যাঁ, এই প্রোটন সংখ্যাকেই বলা হয় হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা তাহলে প্রত্যেকটা পরমাণুর একটা নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে যা প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। তাহলে তোমরা কি জানলে যে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে আছে প্রোটন ও নিউট্রন, আর বাইরের শক্তি স্তর দিয়ে ইলেকট্রনগুলো ঘুরতেছে। তাহলে আমি জাস্ট একটা পরমাণুর একটা দেখালাম যে মডেল কিভাবে আছে। এভাবে যে 118টি মৌলিক পদার্থ আছে, প্রত্যেকের ইলেকট্রনগুলো ভিন্ন ভিন্ন রকমভাবে বিন্যস্ত আছে, যেটা তোমরা পরবর্তীতেও জানতে পারবে। যেমন দেখো, আমরা যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1। Z = 1। তাহলে এর একটা নিউক্লিয়াস আর একটা শক্তি স্তর, এই শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, আর এখানে কি আছে? একটা প্রোটন আছে। তাহলে একটা ইলেকট্রন এখানে ঘূর্ণায়মান অবস্থায় আছে। এভাবে আমরা যদি বলি তাহলে কার্বনের এরকম 6টা ইলেকট্রন আছে। তো দেখো, পদার্থের ভিন্নতার কারণ। পদার্থের ভিন্নতার কারণ হলো এদের গঠন। এক এক পদার্থের গঠন এক এক রকমের বলেই তারা দেখতে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন রকমের হয় এবং তাদের ধর্ম বিভিন্ন রকমের হয়। সে কারণে এই ধর্ম অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন কাজেও আমরা তাদের ব্যবহার করি। তো দেখো, এই গঠন ভিন্নতার কারণে পদার্থের কি আকার, পদার্থের তোমার সেই বৈশিষ্ট্য চেঞ্জ হয়, পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, যেমন খাদ্যদ্রব্যের এই যে বিভিন্ন স্বাদ, গন্ধ, বর্ণ পরিবর্তন হতে পারে, পদার্থের বিভিন্ন ধরনের ভৌত অবস্থার পরিবর্তন হতে পারে, তারপর তার ধর্ম পরিবর্তিত হতে পারে।
তাহলে যেমন আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের মানে ধাতব পদার্থ, সোনা, রূপা, লোহা, তামা, দস্তা, জিঙ্ক, সবার কিন্তু আসলে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সব ধাতুগুলোর। যেমন তুমি যদি দেখো লোহা আমরা যদি বাসা বাড়িতে ব্যবহার করি, এই লোহাতে কিন্তু মরিচা পড়ে, সোনাতে কি মরিচা পড়ে? পড়ে না। তাহলে আমরা যদি এই লোহা কি করে, লোহা আয়রন, হ্যাঁ আয়রনের দেখো প্রতীক হচ্ছে Fe। এই আয়রন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে, তোমার মরিচা পড়ে। প্রথমে হয় ফেরাস অক্সাইড, এই ফেরাস দেখো এটা হচ্ছে ফেরাস অক্সাইড, এই ফেরাস অক্সাইড আবার বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ফেরিক অক্সাইড। তোমরা এগুলো পরে জানতে পারবা। দেখো এই ফেরিক অক্সাইড আবার পানির সাথে যুক্ত হয়ে আর্দ্র ফেরিক অক্সাইডে পরিণত হয়, এটা হচ্ছে মরিচা। এটা হচ্ছে মরিচা। তাহলে দেখো এটা হচ্ছে সেই জলীয় বাষ্পের সংকেত। তাহলে এভাবে কিন্তু মরিচা করতে হয়, যেটা তোমরা পরে আরো জানতে পারবে। তা লক্ষ্য করো, সোনাকে কি আমরা কি কোনো ব্যবস্থা করি যে গ্রিস, পালিশ, গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং করি না? দেখছো, তাহলে আমরা কিন্তু লোহাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা যদি জানালা দরজা এগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো গ্রিস, পালিশ, গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং করে না রাখলে সেখানে মরিচা পড়ে। তাহলে প্রত্যেকের ধর্ম কি আলাদা। দেখো যেমন বিভিন্ন গ্যাসীয় পদার্থ তোমরা নাম শুনে থাকবে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে দেখো আমরা এগুলো জানবো যে তোমরা জানো যে হাইড্রোজেনের প্রতীক কি H, তাই না? তা আমরা এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেনের অণু, এটা অক্সিজেনের পরমাণু, এটা হচ্ছে অক্সিজেনের অণু। আমরা কেন এভাবে লিখি এগুলো আমরা সামনে জানতে পারবো আরো। দেখো তাহলে এগুলোর গঠন, প্রত্যেকের গঠন আলাদা আলাদা। আমি যদি বলি যে দেখো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, তাহলে হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেনের দেখো নিউক্লিয়াসে একটাই আছে প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে। কিন্তু আমরা যদি অক্সিজেনের কথা বলি, দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো কি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো কত? 8। জেড সমান সমান হচ্ছে কত? 8। তাহলে এর কি থাকে দেখো, এই নিউক্লিয়াস, এই প্রথম শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তর, এভাবে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর এখানে দ্বিতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে এগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমরা জানতে পারবে। তাহলে হাইড্রোজেনের পরমাণুর যে বৈশিষ্ট্য, অক্সিজেনের পরমাণুর বৈশিষ্ট্য কি এক হবে? কখনোই এক হবে না, আলাদা আলাদা হবে। যেমন তাহলে অক্সিজেনে কি আছে, এই কেন্দ্রে এখানে 8টা আছে থেকে প্রোটন, আর বাইরের শক্তি স্তর দিয়ে 8টা ইলেকট্রন এভাবে ঘূর্ণায়মান অবস্থায় আছে। তাহলে তাদের গঠন আলাদা হবে। এই যে যেমন খাবার লবণ, দেখো খাবার লবণ কি দিয়ে তৈরি তোমরা জানো? খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, এই যে 118টি মৌলিক পদার্থ আছে, এই 118টি মৌলিক পদার্থের মধ্যে 11 নম্বর মৌল হচ্ছে তোমার সোডিয়াম। কারণ কি, দেখো আমরা পারমাণবিক সংখ্যা বলছি, পারমাণবিক সংখ্যা কি, যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। তাহলে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। তাহলে সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে 11 নম্বর মৌল। এর অর্থ কি দাঁড়ায়, যে সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা আছে প্রোটন আছে, আর বাইরের শক্তি স্তর দিয়ে 11টা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় আছে। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। 17 নম্বর মৌল এটা। তাহলে এর অর্থ হচ্ছে ক্লোরিনের নিউক্লিয়াসে 17টা আছে প্রোটন আছে, আর বাইরের শক্তি স্তর দিয়ে 17টা ইলেকট্রন ঘুরতেছে। তাহলে এই হচ্ছে খাদ্য লবণের সংকেত, তাই না? এরপর দেখো চিনি। তাহলে আমরা যে ব্যবহৃত যে চিনি, এই চিনি কি, চিনিতে কি আছে? চিনির সংকেত দেখো C12, H22, O11। তাহলে দেখো চিনিতে আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, 3 ধরনের মৌল রয়েছে এখানে। তাহলে 12টি আছে গিয়ে তোমার কার্বন পরমাণু, 22টি আছে হাইড্রোজেন পরমাণু, আর 11টি আছে অক্সিজেন পরমাণু। আবার দেখো গ্লুকোজ, গ্লুকোজের সংকেত দেখো C6H12O6। এই গ্লুকোজ, তাহলে কার্বন আছে কয়টা? 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে এতে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আবার দেখো এখানেও আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কিন্তু এদের ঘটন ভিন্ন বিধায় সব এদের একটু স্বাদে, গন্ধে, বর্ণে, দেখতে ভিন্ন ভিন্ন হতে পারে।
তাহলে দেখো আবার দেখতে এরকম হতে পারে, দানাদার সাদা, কিন্তু তাদের আবার স্বাদে ভিন্ন হতে পারে, বর্ণে ভিন্ন হতে পারে, রাসায়নিক ধর্মে ভিন্ন হতে পারে। কোনোটা পানিতে দ্রবণীয় হতে পারে, কোনোটা পানিতে দ্রবণীয় হবে না। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরিন, আর এখানে দেখো দুইটা যোগে একই ধরনের মৌল আছে, কিন্তু তাদের গঠন আলাদা হওয়ার কারণে তাদের বৈশিষ্ট্য আলাদা হবে। তাহলে তোমরা বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থের নাম শুনেছ, যেমন দেখো এই যে কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে দিল CO2, কার্বন ডাই অক্সাইড, তারপরে মিথেন, হ্যাঁ, অ্যামোনিয়া, হ্যাঁ, দেখছো? তাহলে এখানে আছে কার্বন, এখানে অক্সিজেন, যে কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন, হাইড্রোজেন, মিথেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া গঠিত হয় এভাবে। তাহলে দেখো, তাহলে আমাদের পৃথিবীতে টোটাল মানে সব যে পদার্থ আছে, এই পদার্থের আমরা যদি শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা এইভাবে আমরা শ্রেণী বিভাগটা করতে পারবো। লক্ষ্য করো যে তাহলে পদার্থ আমরা যদি শ্রেণী বিভাগ করি, লক্ষ্য করো, তাহলে একটা হচ্ছে মিশ্রণ, আর হলো খাঁটি বস্তু। খাঁটি বস্তু, তাহলে এই মিশ্রণের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে সমসত্ব মিশ্রণ, আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আর একটা দেখো, খাঁটি বস্তু দেখো, এটা যদি আমি ভাগ করি তাহলে কি মৌলিক, আর হচ্ছে যৌগিক। এই মৌলিকগুলোকে যদি আমরা আবার ভাগ করি তাহলে দেখো কি পাই আমরা, ধাতু, অধাতু, আর একটা আছে কি উপধাতু। দেখো তাহলে আমরা এই মিশ্রণ কি, দেখো যদি দুই বা ততোধিক বস্তু একত্রে সহাবস্থান করে নিজ নিজ ধর্ম বজায় রাখে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে। এই মিশ্রণ আবার দুই ধরনের, সমসত্ব আর হচ্ছে অসমসত্ব। সমসত্ব মিশ্রণ কি, দেখো তোমরা জানো যে যে মিশ্রণে উপাদানগুলো সর্বত্র সমান অনুপাতে বিদ্যমান আছে তাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। যেমন আমরা বলতে পারি যে আমরা যদি পানিতে লবণ, চিনি, গ্লুকোজ এগুলো কি প্রথমে আমরা এগুলো দ্রবীভূত করি, তাহলে প্রথমে দেখো তলার দিকে চলে আসবে, এরপর আস্তে আস্তে সব দ্রবীভূত হয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে। তাহলে এখানে কিন্তু সব জায়গায় সমান অনুপাতে বিদ্যমান থাকবে। তাহলে এইগুলোকে আমরা বলতে পারি সমসত্ব মিশ্রণ। তাহলে এটা হচ্ছে যেমন সাগরের পানি, তারপরে চিনির দ্রবণ, লবণের দ্রবণ ইত্যাদি। কিন্তু অসমসত্ব মিশ্রণ কি, এই অসমসত্ব মিশ্রণ হচ্ছে দেখো যে মিশ্রণে উপাদানগুলো সর্বত্র সমান অনুপাতে থাকে না। যেমন তোমার হচ্ছে কাদা বালির দ্রবণ, কাদা বালির দ্রবণ বা শখের গুঁড়া, এগুলো সমস্ত এই সমস্ত দিয়ে আমরা যদি দেখো দ্রবণ তৈরি করি, তো দেখো নিচের দিকে এখানে তলানি পড়ে যায়, হ্যাঁ, উপরের দিকে তার হালকা থাকে আর নিচের দিকে ভেঙে গলানি পড়ে এখানে কিন্তু ঘন হয়ে যায়, মানে সর্বত্র সমান অনুপাতে থাকে না। যেমন ঝালমুড়ি, তো ঝালমুড়ি তুমি মাখালে দেখবে সব জায়গায় সমান অনুপাতে থাকে না। তো অসমসত্ব মিশ্রণ এইভাবে আমরা দেখি। খাঁটি বস্তু, খাঁটি বস্তু কেন বললাম, যে নির্দিষ্ট ও অপরিবর্তনীয় রাসায়নিক সংযুক্তি সম্পন্ন বস্তুকে খাঁটি বস্তু বলে। এই খাঁটি বস্তু একটা নির্দিষ্ট একটা রাসায়নিক সংযুক্তি সম্পন্ন হতে হবে। হ্যাঁ, দেখো তাহলে এর এবার মৌলিক আর হচ্ছে যৌগিক। এই মৌলিক পদার্থ কাকে বলে তোমরা জানো, যে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে হচ্ছে মৌলিক পদার্থ বলে। তাহলে এই পৃথিবীতে এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থের সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে দেখো এই মৌলিক পদার্থগুলো তোমাদেরকে কিছু অংশ জানতে হবে। দেখো তাহলে মৌলিক পদার্থ সেই প্রথম নাম্বার মৌল, 1 নম্বর মৌল কোনটা, হাইড্রোজেন। 2 নম্বর আছে দেখো হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন,
নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। 11 নম্বর মৌল হচ্ছে সোডিয়াম। 12 নম্বর মৌল দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। লক্ষ্য করো, এই আমি কিন্তু দেখো পারমাণবিক সংখ্যা অনুসারে সিরিয়ালি তোমাদের এই যে 20 পর্যন্ত মৌলগুলো লিখে দিলাম। এখন তোমরা যে যেমন করবা, মানে সে তেমন পারবা। তাহলে তোমরা এভাবে তোমরা সিরিয়ালি তোমরা তোমাদের শ্রেণীতে এভাবে 10টা বা 20টা এভাবে তুমি পড়ে রাখতে পারো, তাই না? অনেক কাজে লাগবে তোমাদের। তো লক্ষ্য করো, তাহলে এই হচ্ছে মৌলিক পদার্থ, তাই না? এখন দেখো, তাহলে আমরা যৌগিক পদার্থ সম্পর্কে জানি। তারপরে আবার এর মধ্যে এভাবে আমরা এই পাঁচটা আগে করি। দেখো মৌলিক পদার্থকে বাংলা আমরা কি, মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে আমরা কি কি পাই? যে মৌলিক পদার্থের মধ্যে ভাগগুলো কি কি? যে ধাতু, অধাতু, উপধাতু। দেখো এই মৌলিক পদার্থের মধ্যে আছে কি? ধাতু। তাহলে ধাতু কারা? আমি যদি একটা তোমাদের অনুসারে, তোমাদের সংজ্ঞা অনুসারে বলি যে যে সমস্ত ধাতু, যে সমস্ত পদার্থ আঘাত করলে ঝনঝন শব্দ হয়, টুনটুন শব্দ হয়, বা তোমার ধাতুর যে ঘাত সহতা, আঘাত সহ্য ক্ষমতা আছে, তারপর হচ্ছে গিয়ে ধাতব দ্যুতি আছে, হ্যাঁ, একে ধাতু বলে। কিন্তু আসলে ধাতুর সংজ্ঞা আমরা যদি রাসায়নিকভাবে বলি তাহলে আমাদের বলতে হয় যে যে সমস্ত মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1, 2, 3 সংখ্যক ইলেকট্রন বিদ্যমান এবং তারা ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে পারে, তাদেরকে হচ্ছে আমরা ধাতু বলি। হ্যাঁ, কিন্তু তোমরা সপ্তম শ্রেণীতে তোমরা আসলে তো এই ইলেকট্রন বিন্যাসটা আসলে এখানে তোমাদের সিলেবাসে নাই, যার কারণে তোমরা আসলে কি পড়ো, যে যে সমস্ত পদার্থগুলোকে কি আঘাতে টুনটুন শব্দ হয় বা উজ্জ্বলতা আছে, হ্যাঁ, আঘাত সহ্য ক্ষমতা আছে ইত্যাদি বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমরা ধাতুর সংজ্ঞা লিখতে পারো। তাহলে দেখো এই ধাতুগুলো কারা? যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, তাই না? আর অধাতু কারা? যে দেখো অধাতু, আমি যদি রাসায়নিক সংজ্ঞাটা বলি যে যে সমস্ত মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 4, 5, 6, 7 সংখ্যক ইলেকট্রন বিদ্যমান এবং তারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে চায়, তাদেরকে বলি হচ্ছে অধাতু। তাই অধাতুর সংজ্ঞা তোমরা এভাবে দিতে পারো যে তোমাদের বই অনুসারে যে অধাতুগুলো যে অধাতু হচ্ছে ভঙ্গুর প্রকৃতির হয়, অধাতুর কোনো ধাতব দ্যুতি থাকে না, এগুলো আঘাতে ভেঙে যেতে পারে। অধাতুগুলোর ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেমন হচ্ছে বেশি হয়, অধাতুগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? কম হয়। হ্যাঁ, তারপর হচ্ছে তাহলে এই অধাতুগুলো মানে ধাতুর মতো এরকমের আসলে তোমার আঘাত করলে যে টুনটুন শব্দ হয় ধাতুতে, কিন্তু অধাতুতে আঘাত করলে টুনটুন শব্দ হয় না। এই জাতীয় বৈশিষ্ট্য দিয়ে তুমি সংজ্ঞাগুলো তোমরা দিতে পারো। এরপরে আসো উপধাতু। তাহলে অধাতুর সংজ্ঞাগুলো কি? অধাতু হচ্ছে এর উদাহরণগুলো কি কি? কার্বন, সালফার, ক্লোরিন, ফসফরাস ইত্যাদি। এখন আসো দেখো উপধাতু। যে সমস্ত মৌলের তোমার পরমাণুর মানে এক কথায় যে সমস্ত মৌলগুলো কখনো ধাতু কখনো অধাতুর মতো আচরণ করে তাদেরকে বলা হয় উপধাতু বা ধাতুকল্প বা অপধাতু। এরা কারা? দেখো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, বিসমাথ, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এরা হচ্ছে তোমার উপধাতু। এরা কখনো ধাতু কখনো ধাতুর মতো আচরণ করে। এখন আসো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ দেখো
যৌগিক পদার্থ। তাহলে যে সমস্ত পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক কি পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায়, মানে দ্বৈত পদার্থিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলা হয়। তাহলে এই যৌগিক পদার্থগুলো দেখে, যেমন পানিকে বাংলায় আমরা কি পাবো, হাইড্রোজেন অক্সিজেন পাবো। কার্বন ডাইঅক্সাইড একে বাংলায় আমরা কি পাবো, কার্বন এবং অক্সিজেন পাবো। সোডিয়াম ক্লোরাইডকে বাংলায় আমরা পাবো সোডিয়াম এবং ক্লোরিন। হ্যাঁ, মিথেন গ্যাস একে আমরা বাংলায় পাবো কি, কার্বন এবং হাইড্রোজেন। হ্যাঁ, যেমন তোমরা শুনে থাকবে সালফিউরিক অ্যাসিড, এতে কি কি আছে, এই যে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন মৌল রয়েছে। এরা হচ্ছে যৌগিক পদার্থ। এরকম পৃথিবীতে অসংখ্য যৌগিক পদার্থ রয়েছে। তাহলে আমরা পদার্থের শ্রেণী বিভাগ সম্পর্কে কি ধারণা পেলাম। চলো এখন আমরা এই ক্ষুদ্রতম যে কণার যে মতবাদ, এটা আমরা একটু জেনে আসি। লক্ষ্য করো, দেখো এই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম, যে খ্রিস্টপূর্ব প্রায় 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে এ সকল পদার্থই, মানে এক কথায় সকল পার্থিব পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটা উনি নিয়েছিলেন গ্রিক শব্দ থেকে, যার অর্থ হলো অবিভাজ্য বা ভাঙা যায় না। তাকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে দেখো, এই যে দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল, এনারা কি বলেন, যে অ্যারিস্টটলের মতে পদার্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন, তাকে যত ইচ্ছা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়, অর্থাৎ পদার্থ অবিভাজ্য এবং ভাঙনের কোনো সীমা নেই। অর্থাৎ পদার্থ যতই ভাঙা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্রতর হতে থাকবে। মানে ভাঙতে ভাঙতে যে কোথায় যাওয়া যাবে, এই কথা কিন্তু উনি আর বলেন নাই। এরপরে আসলেন জন ডাল্টন। তাহলে জন ডাল্টনের পরমাণু মতবাদটা কী ছিল দেখো। 1803 সালে জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে ক্ষুদ্রতম কণার মতবাদ সম্পর্কে ওনার মতবাদ ব্যক্ত করেন। ডাল্টনের মতে দেখো, মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম, মানে একই ধরনের পদার্থের যে তোমার পরমাণু, সেগুলো একই রকম। একটি মৌলের সকল পরমাণু ভর ও রাসায়নিক ধর্ম একই। আবার দেখো, উনি বললেন যে একটি মৌলের পরমাণুর সমূহ অপর মৌলের পরমাণু হতে ভিন্ন রকম, যে অর্থাৎ বিভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর এবং ধর্ম ভিন্ন ভিন্ন হবে। দেখো, যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে, মানে যৌগিক পদার্থ তৈরি করে। তাহলে যেমন দেখো, আমরা এই সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি, তাহলে দেখো ভিন্ন ভিন্ন রকমের, আবার এরা ভিন্ন ভিন্ন অনুপাতে যুক্ত হয়েছে। আমরা যদি পানির কথা বলি, দেখো পানিতে আছে কি, দেখো পানি, এই যে হাইড্রোজেনের ভর হচ্ছে কিন্তু আসলে কত, 1, তা তোমরা পরে জানতে পারবা। আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে দেখো 2:16, 1:8। তোমরা তো জেনে থাকবে যে পানিতে 1 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয়। একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত, একটা রাসায়নিক ফর্মুলা মাফিক যুক্ত হয়, ইচ্ছা মতো তৈরি হয় না। পানিতে আমরা যদি আয়তন বলি, যে 2 আয়তন হাইড্রোজেনের সাথে 1 আয়তন অক্সিজেন যুক্ত হয়। আর যদি ভর অনুপাতে বলি, তাহলে যে 1 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয়ে তবেই পানি গঠিত হয়। এরপর দেখো, যে একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহের, মানে এক কথায় রাসায়নিক বিক্রিয়ায় নতুন কোনো মৌলের সৃষ্টি বা ধ্বংস, এক কথায় সৃষ্টি বা ধ্বংস হয় না। কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর ধ্বংস হয় না বা নতুন কোনো পরমাণু সৃষ্টি হয় না। শুধুমাত্র কি হয়, তাদের মধ্যকার যে সংযোগ প্রকৃতির পরিবর্তন ঘটে।
একটি অন্যটি থেকে আলাদা হয়। বিষয়টা এরকম, লক্ষ্য করো যে তোমরা শুনে থাকবে যে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আমরা দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। দেখাচ্ছি, আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। এই দুটো বিক্রিয়া করে দেখো কি উৎপন্ন করে, সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ আর পানি। তো লক্ষ্য করো এইখানে যে যে পরমাণুগুলো আছে, নতুন কোনো পরমাণু সৃষ্টি হয়েছে না? হয়েছে হয় নাই। দেখো এখানে কি আছে, হাইড্রোজেন আছে ক্লোরিন আছে, সোডিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, এই ধরনের, মানে হাইড্রোজেন তো এই পাশেও আছে। তাহলে এই কয় ধরনের এখানে পরমাণু, তারপরে কি কি আছে দেখো, হাইড্রোজেন, ক্লোরিন, সোডিয়াম আর অক্সিজেন, এই 4 ধরনের পরমাণু আছে। এই পাশেও দেখো 4 ধরনেরই পরমাণু আছে, সোডিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে নতুন কোনো পরমাণু সৃষ্টি হয়েছে? হয়নি। আবার নতুন কোনো পরমাণু কি বিলুপ্ত হয়েছে? হয়নি। শুধুমাত্র এদের মধ্যকার সংযোগ প্রকৃতির বা বন্ধন প্রকৃতির পরিবর্তন হয়েছে। তাহলে এগুলো হচ্ছে ডাল্টনের মতবাদ। তাহলে ডাল্টনের মতবাদও কিন্তু আসলে ত্রুটি আছে, যেটা তোমরা পরবর্তী শ্রেণীতেও জানতে পারবে। এখন আমরা দেখো পরমাণু কি। লক্ষ্য করো, তাহলে পরমাণু হলো যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই। দেখো পরমাণুগুলোকে আমরা কিন্তু আসলে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাবো না। তবে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে পরমাণুকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তাহলে অন্য পরমাণুর সাথে যুক্ত অবস্থায় বিরাজ করে। তাহলে ওই যে বললাম আগে যে এই পৃথিবীতে পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তাহলে আমি ওই যে 20টা লিখে দিলাম তোমাদের, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এভাবে সিরিয়ালি এভাবে তোমরা পড়ে ফেলবে। দেখো তাহলে যেমন এই যে প্রকৃতিতে যে গ্যাসীয় পদার্থগুলো আছে সেগুলো কিন্তু কি জানো, ডাইমার হিসেবে থাকে। এই যে দেখো হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এই, হাইড্রোজেনের সংকেত হচ্ছে এই, হাইড্রোজেনকে প্রকৃতিতে এই অবস্থায় পাওয়া যায়। অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, কিন্তু অক্সিজেনকে প্রকৃতিতে পাওয়া যায় এই হিসেবে পাওয়া যায়। তারা অণু হিসেবে বিরাজ করে, এই মুক্ত পরমাণু হিসেবে বিরাজ করে না। তাহলে অণু দেখো, তাহলে অণু হচ্ছে কি, মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব বিদ্যমান। অণু কিন্তু আবার সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, অণু ভেঙে পরমাণুতে পরিণত হয়, অতঃপর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন তোমরা দেখো যে এই যে হাইড্রোজেন অণু, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে হচ্ছে পানি, H2O, ক্যালসিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, এসব এসে অণু। তাহলে দেখো আমরা এই যে গ্যাসীয় পদার্থগুলোর কথা বললাম আমরা, যে হাইড্রোজেনের প্রতীকেই অক্সিজেন আর অণু হচ্ছে এই, তাহলে এসে দেখো এর পরমাণু এসে অণু। তাহলে এর অক্সিজেনের পরমাণু, এর অক্সিজেনের অণু। তাহলে দেখো এর নাইট্রোজেনের পরমাণু, এর হচ্ছে নাইট্রোজেনের অণু, এরা হচ্ছে অণু। এবার দেখো এই যে পানির একটি অণু, কার্বন ডাইঅক্সাইডের একটি অণু, এর হচ্ছে মিথেনের একটি অণু, সালফিউরিক অ্যাসিডের একটি অণু। এগুলো হচ্ছে একটি অণু। দেখো আমি এখানে কোনো যদি সংখ্যা দিতাম, যেখানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, তার মানে হচ্ছে পানির একটি অণু বোঝায়। আমি এখানে 2 দিই তাহলে পানির 2টি অণু বোঝায়। আমি যদি দেখো এখানে যদি 3 দিই তাহলে এখানে মিথেনের জায়গায় 3 দিলে 3টা মিথেন অণু বোঝায়। তাহলে অণু সম্পর্কে তোমরা ধারণা পেলে। এখন আমরা আরো একটু দেখো কিছু বেসিক জিনিস আমরা জানি যে প্রতীক, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত প্রকাশকে ওই মৌলের প্রতীক বলা হয়। এই যেমন আমরা প্রতীকগুলোতে প্রথম দিকে তোমাদের দেখালাম যে প্রতীক। তাহলে যেমন হাইড্রোজেনের প্রতীক H, হাইড্রোজেন, অক্সিজেনের প্রতীক O, নাইট্রোজেনের N, কার্বন C, এগুলো প্রতীক। তাহলে হচ্ছে যে সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে প্রতীক। দেখো এই প্রতীকের ক্ষেত্রে যে আমরা অনেক সময় কিছু কিছু মৌলের প্রতীক তার কি একটাই মাত্র
হ্যাঁ, একটাই মাত্র অক্ষর বা প্রতীক দ্বারা প্রকাশ করেছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে একাধিক মৌলের নামের প্রথম অক্ষর একই, তখন বিজ্ঞানীরা কি করলেন, যে উচ্চারণের সাথে মিল রেখে আরেকটা অক্ষর নিয়ে আসলেন। যেমন দেখো, এই বি দিয়ে বোরন লেখা যায়, বোরন, তারপর হচ্ছে তোমার বিসমাথ, বেরিয়াম, বার্কেরিয়াম, ব্রোমিন, হ্যাঁ, বেরিলিয়াম, দেখছো কতগুলো। আবার সি দিয়ে প্রথমে দেখো কার্বন, তারপর দেখো কোবাল্ট, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম, ক্লোরিন, হুম, তার এইভাবে দেখো কতগুলো লেখা যায়, তাই না, ক্রোমিয়াম, সিরিয়াম, এই তা দেখো কতগুলো সি দিয়ে করা যায়। এরপর দেখো তাহলে কি করলেন, উচ্চারণের সাথে মিল রেখে আরেকটা অক্ষর আনলেন। আবার কিছু কিছু মনে দেখো নামের প্রথম অক্ষরের সাথে মানে উচ্চারণের সাথে মেলে না, কারণ কি, তাদেরকে দেখো ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, আবার আরবি ভাষা থেকে দু একটা নেওয়া হয়েছে, তবে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, তখন তাদের সাথে উচ্চারণের সাথে দেখো মেলে না, ওইটা আমি রয়ে গেছে। দেখো আমাদের এই যেমন বাংলা ভাষায় বিভিন্ন শব্দ আসছে, বিভিন্ন ভাষা থেকে আসছে, তদ্রূপ এই তাহলে এই মৌলগুলোর এভাবে নামটা কয়েকটা ল্যাটিন শব্দ থেকে আসছে। যেমন দেখো সোডিয়াম, যদি উচ্চারণে মিল রাখতে হতো তাহলে আমাদের কি হতে হতো, এস ও হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে দেখো, হ্যাঁ, না হয়ে কি এন, এন এ, নাট্রিয়াম থেকে আসছে, এই জন্য এন এ। আয়রন, হ্যাঁ, আয়রন আয় হওয়ার কথা ছিল, কিন্তু দেখো আয়রনের না হয়ে কি হবে, এফি, ফেরাম থেকে আসছে, ফেরাম থেকে আসছে। পটাশিয়াম, যদি পি হওয়ার কথা ছিল উচ্চারণে যদি মিল রাখতে হবে তাহলে কি, কিন্তু ক্যালিয়াম, ল্যাটিন শব্দ থেকে আসছে ক্যালিয়াম, এর জন্য পটাশিয়ামকে আমরা কে দ্বারা প্রকাশ করি, তাহলে এগুলো হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে। হ্যাঁ, এই জন্য আমাদের প্রথম অক্ষরের সেই উচ্চারণের সাথে আমাদের মেলে না। তাহলে প্রতীক কি তা তোমরা জানতে পারলে। তাহলে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত প্রকাশকে ওই মৌলের প্রতীক বলা হয়। লক্ষ্য করো, সংকেত কি, যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশের পদ্ধতিকেই বলা হয় সংকেত। যেমন পানি H2O, সোডিয়াম ক্লোরাইড NaCl, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড CO2, মিথেন CH4, তাই না। তাহলে দেখো আমরা এই বিষয়ে একটু কথা বলি, যে আমরা সংকেত প্রথমে আমরা দেখি মৌলের সংকেত। মৌলের সংকেত মানে মৌলিক পদার্থের সংকেত, এটা বিশেষভাবে মনে রাখবে। দেখো আমরা হাইড্রোজেনের প্রতীক কিন্তু এইটা, কিন্তু হাইড্রোজেনের সংকেত কিন্তু এইটা। হাইড্রোজেন, অক্সিজেনের দেখো নাইট্রোজেনের প্রতীকেই সংকেতেই, ক্লোরিনের প্রতীকেই সংকেতেই, ক্লোরিনের প্রতীকেই সংকেতেই। এগুলো হচ্ছে মৌলিক গ্যাস, এগুলো হচ্ছে মৌলিক গ্যাস, এইগুলো তাহলে এগুলো হচ্ছে মৌলিক, এগুলো এগুলো প্রতীক, এটা হচ্ছে সংকেত, এগুলো পরমাণু, এগুলো হচ্ছে অণু, তাই না। তাহলে এগুলো হচ্ছে মৌলিক আর এগুলো মৌলিক। তাহলে এই পাঁচটা আর আছে দেখো দুইটা, এই ব্রোমিন আর আছে আয়োডিন। তাহলে দেখো এই ব্রোমিন আর আয়োডিনকে আমরা মৌলিক গ্যাস বলি না, কারণ কি, দেখো এই ব্রোমিন থাকে কক্ষত মাত্রায় হচ্ছে তরল হিসেবে, আর আয়োডিন থাকে কক্ষত মাত্রায় কঠিন হিসেবে, কিন্তু এই দুটো যখন গ্যাসীয় অবস্থা যায় তখন তারা এই অবস্থায় বিরাজ করে, যে দ্বি পরমাণু হিসেবে, ডাইমার হিসেবে বিরাজ করে, এই জন্য আমরা এইভাবে এর সংকেতটা লিখি। তাহলে এই যে সাতটা, এই সাতটা বাদে আর যত মৌলিক পদার্থ আছে তাদের প্রতীকোজা সংকেত তাই। যেমন দেখো সোডিয়ামের এই সোডিয়ামের প্রতীকোজা সংকেত তাই, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, তাই না, এই যে এদের প্রতীকোজা সংকেত তাই এদের। কিন্তু এই মৌলিক পদার্থের গুলোর এই কটারটা একটু মনে রাখবে, যে এগুলোর প্রতীক হলো এই, সংকেত হলো এই। আর অন্য যত মৌলিক পদার্থ আছে সেই 118টি মৌলিক পদার্থের মধ্যে যা যত আছে সবার প্রতীকোজা সংকেত তাই। তাহলে এগুলো হচ্ছে মৌলের সংকেত। আমি কিন্তু যৌগের সংকেত এখানে বলি নাই। এখন দেখো, এখন আমরা দেখবো যৌগের সংকেত। দেখো আমরা যৌগের সংকেত, যৌগের সংকেত দেখো, যৌগিক পদার্থ, ওই যে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলিয়ে কি যৌগিক পদার্থ গঠিত হয়। তাহলে
আমরা কিভাবে সংকেত লিখি? মনে করো পানি, পানি কি দ্বারা তৈরি? হাইড্রোজেন এবং অক্সিজেন। এখন আমরা এই টুটা আমরা কেন দিলাম দেখো, তোমরা জানতে পারবে যে অক্সিজেনের যোজনী হচ্ছে গিয়ে 2 আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তা আমরা কি করি, যে দুটা মৌল নিয়ে যৌগটা গঠিত হলো সেই দুটোকে পাশাপাশি লিখবো। এরপরে এই হাইড্রোজেনের যোজনী অক্সিজেনের ঘাড়ে এবং অক্সিজেনের যোজনী হাইড্রোজেনের ঘাড়ে আমরা লিখবো। তাহলে এখানে 1 হাইড্রোজেনের যোজনী 1, তাহলে 1 আর দেওয়া লাগে না, এই দেখো H2, এটা হচ্ছে পানির সংকেত হয়ে গেছে, তাই না? তাহলে এইগুলো যোজনী ট্রান্সফার করা লাগে। তা যোজনী আমরা কি জিনিস এটি আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো। দেখো সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, সোডিয়ামের যোজনী 1, এই জন্য এর যোজনী এখানে লেখা লাগে, ক্লোরিনের যোজনী এখানে। তাহলে আমরা এই সোডিয়াম ক্লোরাইড একটা সংকেত পেয়ে গেলাম। এই দেখো কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডে কার্বন যোজনী হচ্ছে 4 আর অক্সিজেন যোজনী হচ্ছে 2, তাহলে কেটে গেলে 2, এখানে কার্বন ডাইঅক্সাইড, দেখে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সংকেত লিখতে গেলে আমাদের যোজনীটা ধারণা রাখা লাগে। দেখো যেমন হচ্ছে মিথেন লাগবো আমরা, তাহলে কার্বনের যোজনী 4, তাহলে এর যোজনী এখানে লিখলাম আর হাইড্রোজেন যোজনী 1 এখানে লিখলাম। তা 1 আর দেওয়া লাগে না, এখানে কোনো সংখ্যা না থাকলেও আমরা ধরে নেব 1 আছে, এই হচ্ছে মিথেনের সংকেত, তাই না? তাহলে এইভাবে আমরা সংকেতগুলো লিখি। তাহলে আবার দেখো কিছু কিছু মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তাহলে আমরা যৌগমূলক সম্পর্কে আমাদের জানতে হবে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে তোমরা জানলে যে মৌলিক পদার্থগুলো সম্পর্কে, তারপরে যৌগিক পদার্থ কি, তারপরে তোমার অণু কি, পরমাণু কি। তাহলে তোমরা এই মৌলিক পদার্থ সম্পর্কে যেগুলো তোমাদের দিয়ে দিলাম, এগুলো 10টা অথবা 20টা তোমরা এগুলো আসলে পড়ে ফেলবে, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আজ তাহলে পর্যন্ত সকলকে ধন্যবাদ।